বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে পরিসংখ্যান অধ্যায় নিয়ে আলোচনা করব। পরিসংখ্যান অধ্যায়ের মধ্যে তোমাদের এখানে মধ্যক একটা পার্ট আছে, যেমন গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা, বহুভুজ, আয়তলেখ, এইরকম মধ্যক একটা হচ্ছে তোমাদের টপিক বা পার্ট। আমি আজকে মধ্যক নিয়ে আলোচনা করব। আমার প্রথম যে পর্বটা ছিল সেখানে গড় কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করা আছে। আজকে আমি পর্ব নাম্বার 2 দিয়েছি, এখানে আমি তোমাদের মধ্যক কিভাবে বাইর করতে হয় সেগুলো দেখাবো। দেখো, মধ্যক জিনিসটা 5টি পদ্ধতিতে তোমাদের বাইর করা যায়। তোমাদের 5টা পদ্ধতি কি ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দেওয়ার, এবং তোমরা একবার করলেই যেন পরবর্তীতে আর তোমাদের কোনো সমস্যা না হয় সেইভাবে চেষ্টা করব ইনশাল্লাহ। তবে অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং অঙ্কগুলো ভালো করে দেখতে হবে। খাতা কলম তো অবশ্যই সাথে রাখতে হবে। আচ্ছা, চলো তাহলে আমরা প্রথমত 1 নাম্বার শুরু করি। মধ্যক। সবার আগে দেখো তো মধ্যক জিনিসটা কি। মধ্যক জিনিসটা হচ্ছে, যেমন আমি এটা একটা রেখা টানলাম, তাহলে এখান থেকে এটা একটা রেখা, তাহলে এটার মাঝখানটা কোনটা? এটা। ঠিক ভালোভাবে আমি এটা বুঝতে পারলাম যে এটা মানে এটার মাঝখানটা যে এইটা, ঠিক এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এই দিকে বেশি হতে পারে, কমও হতে পারে, বা এই দিকে বেশি হতে পারে অথবা কম হতে পারে। ঠিক গণিত আসলে এই রকম লজিক্যাল কোনো জিনিস নিয়ে কথাবার্তা বলে না, গণিত অ্যাকুরেট জিনিসটা চায়। তাহলে যদি আমি এইটাকে এইভাবে করি, 0 থেকে এইটার দৈর্ঘ্য হচ্ছে মনে করো 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটার মাঝখানটা কত হবে? তাহলে মাঝখানটা হবে এখান থেকে এই প্রান্ত আর এই প্রান্ত আমি যোগ করব। যোগ। এখন আমি কয়টা খণ্ডে বিভক্ত করব? মাঝখান নেব অবশ্যই 2টা খণ্ডে বিভক্ত করব, ওই জন্য 2 দ্বারা ভাগ। যদি আমি করি, শূন্যর তো কোনো দাম নাই, 10কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 5। তাহলে এই দিকে হচ্ছে 5 সেন্টিমিটার, এই দিকে হচ্ছে 5 সেন্টিমিটার, মাপে যতটুকু হবে সেইটা হচ্ছে আমাদের মাঝখান। ঠিক আছে, এই রকম অ্যাকুরেট জিনিস চাই হচ্ছে গণিত। অর্থাৎ মধ্যক বলতে অনেকগুলো জিনিস দেওয়া থাকবে, তার মাঝখানটাকে বোঝাবে। ঠিক আছে, তাহলে 1 নম্বরে নিয়মটা আমি দেখাচ্ছি। ধরো কিছু সংখ্যক ছাত্র অথবা ছাত্রীর বয়স দেওয়া আছে, আমি 5 জন নিলাম। দেখো, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5 জন স্টুডেন্ট নিলাম। একজনের বয়স ধরো 10 বছর, একজনের 15 বছর, একজনের হচ্ছে 20 বছর, আর একজনের হচ্ছে 12 বছর, আর একজন ধরো 30 বছর। তাহলে এই দেওয়া আছে। তাহলে এগুলোর মধ্যক কি? মধ্যক আমরা কিভাবে বের করব? যে এই রকম তোমাদের এমসিকিউ আসে, এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে সবার আগে আমাদেরকে দেখতে হবে এই যে স্টুডেন্ট যে সংখ্যাটা আছে, স্টুডেন্টের সংখ্যাটা কয়টা? স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 5। 5 এখন জোড় না বিজোড়? অবশ্যই আমরা এটা খুব ভালো করে জানি, এটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা এটা বুঝলাম যে বিজোড়, বিজোড় সংখ্যা। ঠিক আছে, তারপর 2 নম্বর কাজ হবে এই সংখ্যাগুলোকে আমাকে
ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। এখন ঊর্ধ্বক্রম জিনিসটা কি সহজ ভাষায় বুঝে নাও, ছোট থেকে বড় আকারে সাজানোটাই হচ্ছে ঊর্ধ্বক্রম বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। ঠিক আছে, তাহলে আমি ছোট থেকে বড় সাজাচ্ছি। তাহলে 10, তারপর আছে 12, তারপর আছে 15, তারপর আছে 20, তারপর আছে 30। ঊর্ধ্বক্রমে সাজানো হলো। ঊর্ধ্বক্রমে সাজানোর পর এখানে যেহেতু 5টা সংখ্যা আছে, মধ্যক বাইর করা আমার খুবই সোজা। এই পাশের থেকে 2টা, এই পাশের থেকে 2টা বাদ দিয়ে দিব। তার মাঝখানে যেটা পাবো সেইটাকে আমি বলবো হচ্ছে মধ্যক। তাহলে এখানে আমাদের 15 হচ্ছে মধ্যক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই সোজা এটা, বা এই টাইপের অঙ্ক তোমাদের এমসিকিউ এর জন্য আসবে। ঠিক আছে, তাহলে এটা কিসের গেল, যে যখন স্টুডেন্টের সংখ্যা বিজোড় থাকবে আর যখন জোড় হবে তখন কি হবে। সাপোজ ধরো এখানে জোড় সংখ্যক স্টুডেন্ট আছে, এখানে 5-এর সঙ্গে আর একটা স্টুডেন্ট যোগ হলো 6তম বা 6ষ্ঠ সংখ্যক স্টুডেন্ট, এর বয়স দিলাম হচ্ছে 35। তাহলে এইবার সংখ্যাটা ঊর্ধ্বক্রমের ঠিক আগের মতো করেই সাজাও। 10 মানে এটা হচ্ছে তোমার 2 নাম্বার নিয়ম। 12, 15, 20, 30 আর একটা হচ্ছে তোমার 35। ঊর্ধ্বক্রমে সাজানো হলো। ঠিক আগের মতো যদি আমরা কল্পনা করি, এদিক থেকে 3টা, এদিক থেকে 3টা বাদ দিলে মাঝখানে হচ্ছে ফাঁকা। তাহলে মধ্যক কি হলো? মধ্যক নাই না, মধ্যক আছে। তাহলে যেমন 1 নাম্বারটা ছিল, এইটা একটা নিয়ম, এইটা একটা নিয়ম। ঠিক জোড় সংখ্যা দেওয়া থাকলে এটাও একটা নিয়ম। এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে বিজোড় সংখ্যা থাকলে সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। সাজানোর পর সমান সংখ্যক টাকা বলো, বয়স বলো, উচ্চতা বলো, 2 দিক থেকে বাদ দেওয়ার পর মাঝখানে যেটা থাকবে সেটাকে বলবো আমরা মধ্যক। এটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে। এখানে দেখো কত হলো, 3, 3, 6। এটা হচ্ছে তোমার জোড়। যদি জোড় হয় তখন নিয়মটা কেমন, তাহলে এই দিক থেকে 2টা বাদ, এই দিক থেকে 2টা বাদ, মাঝখানে থাকতেছে 2টা। ঠিক আছে, এই মাঝখানে 2টা আমাকে যোগ করতে হবে। এখানে থাকতেছে 15 যোগ হচ্ছে 20। কি করব আমরা? মধ্যক নিব। ওই জন্য এটাকে 2 দিয়ে ভাগ করব। কারণ ক্যালকুলেটরে আমরা 2 দিয়ে ভাগ করি। তাহলে 15 যোগ হচ্ছে 20 ভাগ 2, তাহলে হচ্ছে 17.5। তাহলে 17.5 হচ্ছে আমাদের মধ্যক। ঠিক আছে, 17.5 আমাদের হচ্ছে মধ্যক। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এখান থেকে জোড় আর বিজোড়ের ক্ষেত্রে মধ্যক যেটা বাইর করতে হয় সে নিয়মটা আমরা জানলাম। বিজোড়ের ক্ষেত্রে একটা, জোড়ের ক্ষেত্রে এটা। এগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট? এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই গেল আমার। এখানে তোমাদেরকে বলছিলাম যে মধ্যক বাইর করার জন্য 5টা রুলস আছে, তার মধ্যে আমি 2টা করে ফেললাম। ঠিক আছে, এখন দেখো আর 2টা আমি শেখাবো। এইটা হচ্ছে যখন গণসংখ্যা দেওয়া থাকবে। গণসংখ্যা দেওয়া থাকলে থাকবে এই রকমের তথ্য দেওয়া আছে। হ্যাঁ, এখানেও আমরা জোড় না বিজোড় কল্পনা করব, কিন্তু এইটার চেয়ে এটা একটু আলাদা। এখানে গণসংখ্যা দেওয়া থাকবে, এখানে কোনো গণসংখ্যা দেওয়া ছিল না, এখানে শুধু তথ্য দেওয়া ছিল।
গণসংখ্যা যদি দেওয়া থাকে বিজোড়ের ক্ষেত্রে, যদি তথ্যগুলো বিজোড় হয় তখন আমরা কি লিখব, n+1 ভাগ 2 তম পদ। এবং তম পদটা কোন কাজে ব্যবহার হবে, কি করতে হবে আমি এটা দেখাচ্ছি পরে। আর একটা হচ্ছে তোমার জোড় সংখ্যার ক্ষেত্রে, তাহলে এটা ছিল আমার 3 নাম্বার, এইটা হচ্ছে 4 নাম্বার। যদি জোড় সংখ্যা হয় তখন কি লিখব, তখন লিখব n+2 তম পদ যোগ n+2 + 1 তম পদ ভাগ হচ্ছে তোমার 2। এই দুইটা হচ্ছে যখন গণসংখ্যা দেওয়া থাকবে, জোড় বিজোড়ের উপর ডিপেন্ড করে আমাকে এই সূত্রগুলো প্রয়োগ করে আমাকে মধ্যক বাইর করতে হবে। এই তমপদ জিনিসটা কোথায় কাজে লাগবে, অঙ্ক যখন করব আমরা সুন্দর করে বুঝতে পারবো। ঠিক আছে, এইটা তো গেল আমার জোড় বিজোড়ের ক্ষেত্রে। আর একটা জিনিস দেখো, যখন 5 নাম্বার মানে শেষ, আমার এখানে 5টা যে তথ্য বলছিলাম, 1 নাম্বার হলো, 2 নাম্বার হলো, 3 নাম্বার, 4 নাম্বার, এইবারে আসো 5 নাম্বার। যখন হচ্ছে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান থাকলে শ্রেণী ব্যাপ্তি থাকলে, এখন শ্রেণী ব্যাপ্তিটা থাকলে তখন কি করতে হবে, তাহলে মধ্যক L প্লাস L প্লাস n/2 মাইনাস FC গুণন H/FN, এই সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে। এখানে L কি, L হচ্ছে যে শ্রেণী ব্যবধানটাতে বা শ্রেণী ব্যাপ্তিটাতে আমরা মধ্যক পাবো তার নিম্ন সীমা বা লোয়েস্ট নাম্বার। N হচ্ছে তোমার সমষ্টিটা, এখানে সমষ্টি বলতে কত ছিল, 1 2 3 4 5 6, এটাকে বলতেছি n। এখানে ছিল 5টা, এটাকে বলতেছি আমরা n। ঠিক আছে, আর FC যে শ্রেণীটাতে আমরা মধ্যক পাবো তার পূর্বের ক্রমযোজিত সংখ্যাটাকে আমরা FC বলি। আর FM বলতে হচ্ছে গণসংখ্যা, H হচ্ছে তোমার ব্যবধান। ঠিক আছে, আমরা এইটা হচ্ছে আমার 5 নাম্বার সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদেরকে প্রথমে 1 নাম্বার আর 2 নাম্বার কিভাবে MCQ আসলে অঙ্কগুলো উত্তর করতে হবে সেগুলো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আর 3 নাম্বার 4 নাম্বার এগুলোর কিভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে করতে হবে আমি সেগুলো দেখাইছি। আর এখন আমরা 3 নাম্বার শুধু সূত্রের ব্যবহারগুলো দেখছি, অঙ্ক এখন আমি দেখিনি। তাহলে আমরা এখন অঙ্কে চলে যাব। ঠিক আছে, তাহলে এখন দেখো, তোমাদের বই বাইর করো, তোমার বইয়ে উদাহরণ 10 নাম্বারের একটা অঙ্ক আছে। দেখো, বলা আছে মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। আর প্রশ্নটা হচ্ছে, তোমরা এখান থেকে একটু দেখে নাও, তোমাদের বই বাইর করো। প্রশ্নতে আছে নিচে 51 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবিশনের সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। তাহলে এখানে দেখো উচ্চতা দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। এই যে আমি উচ্চতা সারণীটা লিখলাম, গণসংখ্যা লিখলাম, আর একটা জিনিস আমাকে বেশি লাগবে, সেটা হচ্ছে ক্রমযোজিত সংখ্যা। ঠিক আছে, তোমরা এইরকম গুনে গুনে 1 2 3 4 5 6 7 একটা ঘর বেশি নিবা। তাহলে 1 2 3 4 5 6 7 8, আমি একটা ঘর বেশি নিছি। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের এই পাশে তোমাদের উচ্চতা গণসংখ্যা 2টা ঘর আছে, আমি লিখলাম 3টা উচ্চতা গণসংখ্যা আর একটা হচ্ছে ক্রমযোজিত
গণসংখ্যা, 3টা ঘর নিছি। ঠিক আছে, তোমরা এইভাবে নিবা। এখন আমাদের এখান থেকে মধ্যক বাইর করতে হবে। এখন মধ্যক বাইর করার জন্য n এর মানটা জোড় না বিজোড় এইটা আমাদের জানা খুবই দরকার। ঠিক আছে, এর উপর ডিপেন্ড করেই আমরা মধ্যকটা বাইর করব। এখন দেখো আমি ক্যালকুলেটরে চাপতেছি মানগুলো। দেখো এখানে কত আছে, 4 যোগ 6 যোগ 2 যোগ 2 না, এটা 12 যোগ 16 যোগ 8 যোগ 5 ইকুয়াল কত আছে, 51। তাহলে বলো তো 51 জোড় না বিজোড়? 51 বিজোড়। তাহলে 51 যদি বিজোড় হয় তাহলে দেখো এই যে গণসংখ্যা দেওয়া থাকলে যেটা আমাদের করতে হবে, বিজোড় হলে n+1/2 তম পদটা হবে আমাদের মধ্যক। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা মধ্যক হবে। এখন কোনটা হবে, একটু আমরা নির্দেশনা পাইলাম যে এটা বিজোড়, তার মানে n+1/2 তম পদটা হবে বিজোড়। তাহলে ক্রমযোজিত সংখ্যাটা আগে বাইর করে নাও। ক্রমযোজিত সংখ্যাটা কিভাবে বাইর করে, প্রথমে যেটা আছে ওইটা লিখবা তোমরা। ঠিক আছে, তারপর কি করবা, এইটার সাথে এইটা যোগ করে এখানে এইটা বরাবর লিখতে হবে। 4 6 কত হয়, 10। তা 10-এর সঙ্গে 12 যোগ করে এইটার সাথে এটা যোগ করতে হবে, 12 যোগ করে এখানে বসাইতে হবে 22। 22-এর সঙ্গে 16 যোগ করে 16-র ঘরেই লিখতে হবে। মানে তাহলে আমি কি করব, 22-এর সাথে 16 যোগ করব, কত আছে 38। তাহলে এই 16 বরাবর লিখবো হচ্ছে 38। 38-এর সাথে 8 যোগ করে 8 বরাবর লিখব, 8 যোগ এটা হচ্ছে তোমার 46 4 6। 46-এর সঙ্গে 5 যোগ করে 5 ঘর বরাবর লিখব। দেখো এখানে বাইরে হচ্ছে কত, 51। এইটা 51 গণসংখ্যার 51 সব সময় মিলে যাবে। ঠিক আছে, কখনো যদি মিলে না যায় তাহলে মনে রাখবা তোমার অঙ্ক ভুল হয়েছে কোথাও। এখন আমাদের কাজ দেখো, এখানে nটা জোড় না বিজোড় লেখো। এখানে n = 51 যা বিজোড় সংখ্যা। তাহলে মধ্যকটা কত হবে, মধ্যক n+1 ভাগ হচ্ছে 2 তম পদ। আচ্ছা অঙ্কটাকে করো, তারপর আমি তম পদটা কেন রাখলাম। তাহলে n এর মান কত বলো তো, n বলতে হচ্ছে 51 ভাগ হচ্ছে 2 তম পদ। তাহলে এখানে 51 আর 1 কত হয়, 52 ভাগ হচ্ছে 2 তম পদ। তাহলে 52-কে যদি আমি 2 দ্বারা ভাগ করে কত হয়, 26 তম পদ। এখন এই 26টা এই যে আমি এখানে দেখব, ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে দেখতে হবে 26 কোথায় আছে। ঠিক আছে, তোমাদের গণসংখ্যা কিন্তু মধ্যকটা কিন্তু এগুলোর বাইর হবে। ঠিক আছে, একটু জিনিসটা আমি আর একটু তোমাদেরকে বুঝাই। দেখো আমরা যে এখানে জোড় বিজোড়ের উপর কল্পনা করে এখানে তোমাদের বাইর করছিলাম 5, অর্থাৎ এই সংখ্যা যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলোর মধ্যেই কিন্তু তোমাদের মধ্যক বাইর হবে। যেমন 10 15 20 12 30 এগুলোর মধ্যে মধ্যক বাইর হয়েছে না 20, ঠিক তেমনই এই সংখ্যাগুলোর মধ্যেই কিন্তু মধ্যক বাইর হবে। ঠিক আছে, তাহলে এখানে কত পাইলাম, 26। এখন এই 26টাকে দেখতে হবে তোমার এই ক্রমযোজিত সংখ্যার
কোনটার মধ্যে আছে? 4-এর মধ্যে 26 আছে? না। 10-এর মধ্যে 26 আছে? না। 22-এর মধ্যে 26 আছে? না। 38-এর মধ্যে 26 আছে? হ্যাঁ। 22-এর পরে মানে 23 থেকে শুরু, 26-এর মধ্যে 38-এর মধ্যে 26 আছে, তার মানে এইটার মধ্যে আছে। তাহলে এইটা বরাবর আমাদের এই যে সংখ্যাটা, এইটাকে বলবো হচ্ছে মধ্যক। তাহলে এখানে লিখতে পারো 26তম পদের মান 165। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো তম পদটা আমাদের কি কাজে লাগলো। তম পদটা লাগতেছে আমাদের ক্রমযোজিত সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের সমস্যা আছে? হ্যাঁ, তাহলে 1 নাম্বার ধাপটা ছিল তোমাদের বিজোড়ের ক্ষেত্রে দুই পাশ থেকে বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে ওইটা তোমার এমসিকিউ এর জন্য। এইটা অনেক সময় কতেও আসে, খতেও আসে। ঠিক আছে, আর বিজোড় হলে তোমাদেরকে এইভাবে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এ তো গেল বিজোড়ের ক্ষেত্রে। যদি জোড় সংখ্যা থাকে তখন কি করব? তাহলে দেখো, ঠিক একইভাবে আমাকে এই 3টা ঘরেই টানতে হবে। এইটা দেওয়া থাকবে, এইটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, ক্রমযোজিত সংখ্যাটা তোমাকে বাইর করে নিতে হবে। তাহলে দেখো, আমি এখান থেকে তোমাদেরকে তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ে যে 11 নম্বর অঙ্কটা আছে, এখানে দেখো, এখানে বলা আছে নিচে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশনের সারণী। তার মানে সারণী মানে এটা সারণী দেওয়া আছে, এখান থেকে মধ্যকটা বাইর করতে বলছে। তাহলে এখানে প্রাপ্ত নম্বর দেওয়া আছে গণসংখ্যা 40, 45, 50, 55। এই যে 40, 45, 50, এই যে আমার এখান থেকে প্রাপ্ত নম্বরগুলো আছে। প্রাপ্ত নম্বরগুলো যতগুলো ছিল সবগুলো আমি উঠাইছি। ঠিক আছে, গণসংখ্যা তোমার বইয়ে প্রশ্নে দেওয়া আছে, গণসংখ্যাগুলো আমি উঠাইছি। এখন গণসংখ্যাটা আমাকে যোগ করে দেখতে হবে এটা জোড় না বিজোড়। তাহলে নাও ক্যালকুলেটরে এখন ব্যবহার করো। 2 + 4 + 4 + 3 + 7 + 10 + 16 + 6 + 4 + 3 + 1 ইকুয়াল কত বাইর হয়েছে? 60। তার মানে এইটা হচ্ছে জোড়। ঠিক আছে, এটা যেহেতু জোড়, তার মানে আমাকে কি করতে হবে? জোড়ের ক্ষেত্রে আমার সূত্রটা কি ছিল দেখো। জোড়ের ক্ষেত্রে আমার সূত্রটা ছিল এই যে জোড় n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ ভাগ হচ্ছে 2। এইভাবে আমাকে মধ্যকটা বাইর করতে হবে। ঠিক আছে, এখন দেখো, তাহলে ক্রমযোজিত সংখ্যাটা আমাকে বাইর করে নিতে হবে। তাহলে ক্রমযোজিত সংখ্যাটা এখানে দেখো কত হচ্ছে 2। 2 এর সাথে 4 যোগ করে এখানে বসাইতে হবে 6। 6 এর সাথে 4 যোগ করে এখানে বসাইতে হবে 10। 10 এর সাথে 3 যোগ করে আমাকে বসাইতে হবে 13। 13 এর সাথে 7 যোগ করো, 13 এর সাথে 7 যোগ করে হচ্ছে 20। 20 এর সাথে 10 যোগ করো কত হচ্ছে 30। 30 এর সাথে 16 যোগ করো কত হয়? তাহলে এখানে 6, তাহলে এখানে হচ্ছে 4। তাহলে 46 সাথে 6 যোগ করো কত হয়? 12, 2 থাকে 1, 52। 52 সাথে 4 যোগ করো কত হয়? 56। 56 সাথে 3 যোগ করো 59। 59 এর সাথে 1 যোগ করো 60। এই যে দেখো এটা মিলে গেছে। ঠিক আছে, এটা সব সময়ের জন্যই মিলে যাবে। এটা সুন্দর করে তোমরা গুনে গুনে বসাই দিবা। এখন আমার কাজ হচ্ছে, যেহেতু আমার এটা এখন জোড়, তাহলে আমাদের জোড়ের ক্ষেত্রে সূত্রটা কি? ঠিক আগের মতো করেই লেখো। এখানে n ইকুয়াল হচ্ছে 60, যা জোড় সংখ্যা।
জোড় সংখ্যা। তাহলে জোড় হলে মধ্যক বাইর করার সূত্রটা কি? মধ্যক সমান সমান কি সূত্র ছিল? সূত্রটা একবার দেখে নাও। n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ। তাহলে n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ, আর সম্পূর্ণটা ভাগ হচ্ছে 2। n বলতে কত? 60 ভাগ 2। আচ্ছা, আমি এই পৃষ্ঠায় লিখি। তাহলে এখানে 60 ভাগ 2 তম পদ যোগ 60 + 2 + 1 তম পদ ভাগ 2। এটা দিয়ে এটা ভাগ করো, তাহলে 30 তম পদ। তাহলে এখানে 30 তম পদ ভাগ হচ্ছে কত? 2। তাহলে এইটা এইভাবেই থাক। 30 আর 1 কত হয়? 31 তম পদ ভাগ 2। আগে দেখো 30 তম পদ, তারপর দেখো 31 তম পদ। তাহলে এটা কোথায় দেখবো? ক্রমযোজিত সংখ্যায়। ক্রমযোজিত সংখ্যায় দেখো 30 তম পদ সরাসরি আছে। তাহলে 30 তম পদ বরাবর মধ্যক কত? 60। আর একটা আছে 31। তাহলে 30 এর পর 31। তাহলে 30 এর পর থেকে কার মধ্যে আছে? 46 এর মধ্যে। 46 কত? 80। অর্থাৎ এই ক্রমযোজিত সংখ্যাগুলোর মধ্যে তম পদ যার মধ্যে বিদ্যমান থাকবে সেই বরাবর প্রাপ্ত সংখ্যাগুলোকে আমরা নেব। ঠিক আছে? বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাইও। আর আবার বলতেছি, ওই তম পদ যে কথাগুলো বলতেছি, তম পদ, এততম পদ, এখানে যেমন বাইর করলাম আমরা 30 তম পদ আর হচ্ছে তোমার 31 তম পদ। এই তম পদগুলো ক্রমযোজিত সংখ্যার মধ্যে যে সংখ্যার মধ্যে বিদ্যমান থাকবে সেই সংখ্যা বরাবর প্রাপ্ত নম্বরগুলোকে আমরা ধরে নিব। এখানে 30 সরাসরি আছে, 30 বরাবর সংখ্যাটা। 31 নাই, তবে 30 এর পর 31 আছে কার মধ্যে? সেটা 46 এর মধ্যে, ওই বরাবর সংখ্যাটা। তাহলে এখানে 70 আর 80 আমাদের হচ্ছে তম পদ। তাহলে এটা হচ্ছে 70 যোগ হচ্ছে 80 ভাগ হচ্ছে 2। তাহলে এটার যোগ করো, 0 8 7 কত হয়? 15 5 থাকে 1 2। তাহলে এখানে আছে 75। এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা কখন? যখন গণসংখ্যা দেওয়া থাকবে এবং সেগুলো জোড় থাকবে, অর্থাৎ গণসংখ্যার সমষ্টিটা n এর মানটা জোড় হবে, তখন আমরা এইভাবে করে দিব। তোমরা কয়েকবার দেখো, খুবই ইম্পর্টেন্ট এগুলো অঙ্ক। এই পরিসংখ্যান থেকে তোমাদের প্রত্যেকবারেই একটা করে সৃজনশীল দিতেই হয়। এখান থেকে 2টা সৃজনশীল আসে, একটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে এবং অনেক সোজা। তোমরা যদি গড় করো, আমি তোমাদেরকে 1 নাম্বার ভিডিওতে দেখাচ্ছি সংক্ষিপ্ত গড়, সরাসরি এবং MCQ এর জন্য। আর তোমাদের তারপরে দ্বিতীয় 2 নাম্বার ভিডিও আজকে আমি তোমাদের করাচ্ছি হচ্ছে মধ্যক। মধ্যকের 5টা নিয়ম, এর মধ্যে এইটা ছিল হচ্ছে আমার 4 নাম্বার নিয়মটা। ঠিক আছে? এটা হচ্ছে 4 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়মটা এর আগে করাইছি। আর একটা নিয়ম হচ্ছে 5 নাম্বার নিয়ম, যখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে। ঠিক আছে? তো শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে যেটা আছে সেইটা আমি এখন তোমাদেরকে করাবো। দেখো, আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো, শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে তখন কিভাবে আমরা করব। দেখো, শ্রেণী ব্যবধান তোমাদের বইয়ে 12 খ নাম্বারটা তোমরা একটু দেখে নাও। 12 খ নাম্বার দেখো, এখান থেকে তোমার বইয়ে দেওয়া আছে প্রশ্নটা এইভাবে
নিচের একটি গণসংখ্যা নিবেশনের সারণী দেওয়া আছে, সময় আর গণসংখ্যা 30 থেকে 35, 36 থেকে 41, ঠিক আছে, 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47 এইভাবে দেওয়া আছে এবং গণসংখ্যাগুলো দেওয়াই থাকবে। মধ্যক বাইর করতে গেলে তোমার ক্রমযোজিত সংখ্যাটা অবশ্যই লাগবে, ঠিক আছে। তাহলে এখানে ক্রমযোজিত সংখ্যাটা বাইর করে নাও। তাহলে এখানে হচ্ছে 3 সঙ্গে 10 যোগ 13। আচ্ছা, বড় বড় মান আসতেছে, এগুলো ক্যালকুলেটরে করাই ভালো। তাহলে 13 সঙ্গে 18 যোগ করো, 13 যোগ 18 31। তাহলে আমি এখানে লিখতেছি 31। তারপর 31-এর সাথে 25 যোগ 31, 25, তাহলে এখানে হচ্ছে 56। 56-এর সাথে 8 যোগ 8, 6, 4, তার সঙ্গে হচ্ছে 6 যোগ 70, 70। দেখো তো এন এর মানটা এখন 70 হয় কিনা। হবে। 3, 10, 18, 5, 8, 6, 70, ঠিক আছে। এন এর মানটা সব সময় ক্রমযোজিত সংখ্যার সাথে মিলে যাবে, তা না হলে তোমার হয় এন এর মানটা বাইর করা ভুল হয়েছে, নয়তো বা ক্রমযোজিত সংখ্যাটা বাইর করা ভুল হয়ে গেছে। এখন তোমাদের যে কাজটা করতে হবে, শ্রেণী ব্যবধান দেওয়া আছে। শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে সূত্রটা কি মনে আছে? শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে সূত্রটা হচ্ছে L প্লাস n ভাগ 2 মাইনাস FC গুণন H ভাগ FM। এখন এখান থেকে দেখো, সূত্রটা তো এখানে লেখাই আছে। আচ্ছা দেখো, আগে আমরা তোমার মধ্যকটা বাইর করি, তারপর আমি সূত্রটা দেখাচ্ছি। তাহলে এখান থেকে দেখো, এখানে n সমান সমান হচ্ছে 70 এবং মধ্যক n ভাগ 2 অথবা n সমান সমান 70 ভাগ হচ্ছে 2, ভাগ করলে কত পাওয়া যায়? 35। এটা হচ্ছে আমার মধ্যক। এখন এই মধ্যক যেটা বাইর হলো, এখন এটাকে দেখব ক্রমযোজিত সংখ্যায় কার মধ্যে আছে। 35 কার মধ্যে আছে দেখো তো? 31-এর পরে 56-র মধ্যে আছে না? 31-এর পরে 56-র মধ্যে। তাহলে এই মধ্যকের শ্রেণী ব্যবধান কোনটা? এইটা 48 থেকে 53, তাই কিনা বলো? তাহলে মধ্যক কত? আমি লিখতেছি এখানে মধ্যক 35, যার অবস্থান এত শ্রেণীতে। 48 মাইনাস 53 এত শ্রেণীতে। এখন দেখো, আমাদের এখানে মানগুলো যদি আমি এখন লিখি, এল কোনটা? আচ্ছা, সূত্রটা তো তোমাদেরকে দেখাইছি আমি। আচ্ছা, এখানে আমি এল দেখো, এই যে এই শ্রেণীতে যেহেতু মধ্যক আছে, এই নিম্ন সীমাটাকে বলতেছি এল, এটাকে বলতেছি এল। আর এইটা হচ্ছে গণসংখ্যা। দেখো, গণসংখ্যাকে বলতেছি হচ্ছে FM। আর ক্রমযোজিত সংখ্যা যেখান থেকে শুরু হয়েছে, 31 থেকে শুরু, তাহলে এইটাকে বলতে হচ্ছে FC। আর একটা আছে তোমার ব্যবধান, শ্রেণী ব্যবধান H,
এইচ কিভাবে বাইর করে, বড়টা আগে লিখতে হবে, বড় কত 35, তারপর ছোটটা লিখতে হবে, ছোটটা কত 30, তার সঙ্গে 1 যোগ, ক্যালকুলেটর দাও। 35 বিয়োগ 30 যোগ 1 6, তাহলে এইচ হচ্ছে তোমার 6। এইভাবে শ্রেণী ব্যবধান বাইর করতে হয়। তাহলে মানগুলো এখানে লিখে দাও। এল, এল বলতে কত 48, তারপর এফএম, এফএম বলতে হচ্ছে 25, এগুলো তো লেখাই আছে এই যে দেখো। আর এফসি, এফসি হচ্ছে 31, আর এইচ 6, আর একটা হচ্ছে তোমার এন, এন কত 70, এটা তো তোমরা জানো। অতএব আমি এই পাশে লিখতেছি নির্ণয় মধ্যক এল প্লাস এন ভাগ 2 মাইনাস এফ সি, তাহলে এইচ ভাগ এফ এম। মানগুলো বসাই দাও। এইটার মান কত 48 প্লাস এন বলতে কত 70 ভাগ 2, এফসি কত 31, এগুলো তো মোটামুটি মনেই আছে। এইচ বলতে 6, আর এফ এম বলতে 25। সব মান ঠিক আছে, 48 25 31 6 77, ঠিক আছে। তাহলে এইটা আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে 48 ঠিক রাখো, এটা দিয়ে এটা ভাগ করলে কত হয় 35 31 গুণন 6 25 48, এটা বাদ দাও তো, 35 থেকে বাদ হচ্ছে 31, 35 বিয়োগ 31 তা 4, এখানে কত আছে 6, তাহলে 48 যোগ 4 6 কত হয় 24, 25 ভাগ করো, 24 ভাগ 25 যোগ 48, তাহলে উত্তর বাইর হচ্ছে 4896। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এই গেল আমার মধ্যকের 5টা রুলস। এইভাবে আমরা মধ্যক বাইর করি। ঠিক আছে, এই 5টা নিয়মে আমাদের যত মধ্যক আছে সবগুলোই আমরা বাইর করতে পারবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা করব হচ্ছে প্রচুরক। প্রচুরক জিনিসটা কি বলতো? প্রচুরক অর্থ হচ্ছে অনেক, সবচেয়ে বেশি যেটা থাকে সেটাকে বললো আমরা হচ্ছে প্রচুরক। এমসিকিউ এর জন্য এটা কিভাবে কোশ্চেন হয় দেখো একটু। এমসিকিউ এর জন্য যেমন দেখো এখানে কয়েকজন স্টুডেন্টদের বয়স দেওয়া আছে, যেটা বেশি সংখ্যক আছে সেটাকে বলি আমরা বেশি, আর বেশিটার নামে হচ্ছে প্রচুরক। যেমন কয়েকটা স্টুডেন্ট, আমি মনে করো 7 জন স্টুডেন্টের বয়স লিখতেছি, 7 জন। কারো বয়স 15 বছর, কারো বয়স 20 বছর, কারো বয়স 25 বছর, কারো বয়স হচ্ছে 15 বয়সের কয়েকজন আছে, তারপর 18 বছরের একজন আছে, তারপরে মনে করো 30 বছরের একজন আছে, তারপর 35 বয়সের একজন আছে। তাহলে এখান থেকে এই রকম কতগুলো বয়স দেওয়া থাকতে পারে, টাকা দেওয়া থাকতে পারে, ইত্যাদি কিছু দেওয়া থাকতে পারে। তাহলে এখান থেকে তোমাদেরকে যদি প্রচুরক বাইর করতে বলে, সবচেয়ে বেশি সংখ্যক জিনিস আছে, মানে একই বয়সের স্টুডেন্ট আছে কয়জন, তাহলে 15 বছর বয়সের স্টুডেন্ট আছে কয়জন? 2 জন। তাহলে এই 15কে বলবো আমরা হচ্ছে প্রচুরক। তাহলে 15 হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো।
তাহলে এই 15 হচ্ছে আমাদের প্রচুরক। ঠিক আছে, ঠিক তেমনি এখান থেকে যখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে বা শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে তখন আমরা প্রচুরক কিভাবে বাইর করব। এই প্রচুরক খুবই ইম্পর্টেন্ট, খুব আসে তোমাদেরকে। এখন প্রচুরক বাইর করার জন্য আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কি? প্রচুরক সমান সমান এল প্লাস F1 প্লাস F2 গুণন হচ্ছে এইচ। এইটা হচ্ছে আমাদের প্রচুরক বাইর করার সূত্র। আর এখানে যেহেতু শ্রেণী ব্যবধান দেওয়া নেই, ওই জন্য এটা নিয়ে আমাদের মাথা খারাপ করারও কিছু নাই। এখন আমাকে দেখতে হবে যে প্রচুরক আছে কোন শ্রেণী ব্যবধানটাতে। প্রচুরক বলতে আমরা কিভাবে বুঝি? যে সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যক বার থাকবে। তাহলে দেখো তো 31 থেকে 40-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো কয়বার ছিল? 4 বার। 41 থেকে 50-এর মধ্যে যে সংখ্যাগুলো ছিল সেগুলো কয়বার আছে? 6 বার। 51 থেকে 60-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো কয়বার আছে? 8 বার। 61 থেকে 77-এর মধ্যে যে সংখ্যাগুলো ছিল সেগুলো আছে 12 বার। 71 থেকে 80 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো ছিল কত? 9 বার। 81 থেকে 90 পর্যন্ত 7 বার। 91 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো ছিল কতবার? 4 বার। তাহলে বেশি বোঝা যাচ্ছে কোনটা? এটা মানে 61 থেকে 77 পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল এগুলো ছিল সবচেয়ে বেশি সংখ্যক বার। তাহলে এইখানে আমাদের প্রচুরক আছে, মানে অনেক বেশি বার ছিল। ঠিক আছে, এখানে আমাদের প্রচুরক আছে। তাহলে এখান থেকে আমাদেরকে প্রচুরক বাইর করতে হবে। তাহলে এইটার নিম্ন সীমাটা এল হচ্ছে 61। F1 যে শ্রেণীতে আমরা যে ব্যবধানতে আমরা প্রচুরক পাইলাম সেখান থেকে গণসংখ্যা বাদ, অর্থাৎ 12 থেকে 8 বাদ দিলে যেটা পাবো সেটাকে বলতেছি আমরা F1। 12 থেকে 9 বাদ দিলে যেটা পাবো সেটাকে বলতেছি আমরা F2। আর ব্যবধানটা কি? আগের মতো করেই যেভাবে আমরা মধ্যকে বাইর করছিলাম। এইচ হচ্ছে আমাদের বড় সংখ্যাটা আগে লিখবো, 40 আগে লিখলাম, বিয়োগ দিয়ে ছোট সংখ্যাটা লিখলাম, তার সঙ্গে 1 যোগ করে দিলাম। এটাকে বলা হয় পরিধি। আর ব্যবধান বাইর করা, পরিধি বা ব্যবধান বাইর করার জন্য সবসময় 1 যোগ করতে হয়। তাহলে 40 বিয়োগ 31 যোগ 1 কত? 10। তাহলে এইচ বাইর হলো আমাদের 10। তাহলে আমরা একটু লিখব, পাশেও লিখতে পারি বা এখানেও লিখতে পারি। এখানে এল বা নিম্ন সীমা 61। তারপর হচ্ছে F1 হচ্ছে 12 - 8 বিয়োগ করলে 4। F2 12 - 9 3। আর হচ্ছে তোমার এইচ কত বাইর করলাম? 10। তাহলে নির্ণয় প্রচুরক সমান সমান এল প্লাস F1 প্লাস F2 গুণন এইচ, বা উপরেও লেখা যায় এইচটাকে, মানগুলো বসা দেওয়া। এখানে কত হচ্ছে তোমার? 61 প্লাস F1 বলতে কত? 4। আচ্ছা, এইচ এর মানটা উপরে লিখতেছি 10। F1 4, F2 3, 4 আর 3 কত হয়? 7। 61 প্লাস 4 10 40 ভাগ হচ্ছে 7। একবার ক্যালকুলেটর দিয়ে দাও। তাহলে 40 ভাগ 7 যোগ হচ্ছে তোমার 61, 66.71। এটা তোমরা নিজেরাই ক্যালকুলেটর চাপলে বাইর করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের
যত সহপাঠী আছে, ক্লাসমেট আছে, তাদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।